আগন্তুক এক বেঁটেখাটো শক্ত সমর্থ ভদ্রলোক আর একটি মেয়ে। ভদ্রলোকের গায়ের রং তামাটে, নীল চোখ আর একমুখ সাদা দাড়ি, পরিচ্ছন্ন পোশাক, হাতে ছড়ি। টুইডে পোশাক পরা মেয়েটি দারুণ সুন্দরী দেখতে। যেমন তার দেহের গড়ন তেমনি তার চোখ মুখ। আপনি মিস্টার রেনর? জানতে চাইলেন ভদ্রলোক। হ্যাঁ, বেশ স্বাভাবিক কণ্ঠেই বললেন রেনর। আমি কর্নেল ব্ল্যাকনে। বলতে বলতে নিজের ভিজিটিং কার্ডটি তুলে দিলেন রেনরের হাতে। আপনারই প্রতিবেশী, থাকি এই হলারটন হলে। এটি আমার মেয়ে এডিথ। শুনলাম আপনি এই মহলটা কিনেছেন। ভাবছিলাম এসে আলাপ করব, তাই এসে পড়লাম। এ তো খুব ভালো কথা, হাসি মুখে বললেন রেনর। আমার সৌভাগ্য যে আপনি এসেছেন। তা ভেতরে আসুন। না না, এখন আপনাকে বিরক্ত করব না, আপত্তি জানালেন কর্নেল। শুধু এই কার্ডটা রেখে যাব বলে মনে করে এলাম। প্রতিবেশীর কর্তব্য, বুঝলেন না? কারো সঙ্গে কারো পরিচয় না থাকলে বড় ফাঁকা ফাঁকা লাগে। কারণ ফাঁকা জায়গা তো এটা। একদিন সন্ধ্যাভোজনে আসুন না, খুব খুশি হব। অশেষ ধন্যবাদ, আমার এসব খুব ভালো লাগে, বললেন রেনর। ভেতরে আসুন, আমার কোনো অসুবিধা হবে না। বলছেন যখন, ঠিক আছে, চলুন। এডিথ, এসো। ভিতরে ঢুকে সদর দরজা আবার বন্ধ করে রেনর তাদের নিয়ে এলেন ডাইনিং রুমে। বাইরে দাঁড় করিয়ে রাখার জন্য অপরাধ নেবেন না, বললেন রেনর। বাড়িতে আমরা মানুষজন খুবই কম। এক মহিলা আর তার ভাইজি আছে। মেয়েটি বাইরে গেছে। মহিলাটি বোধহয় উপরের কোনো ঘরে কাজে ব্যস্ত। কিভাবে যে আপনাদের আপ্যায়ন করি, একটু পানীয় দেই কেমন? ভদ্রলোক নিলেন এক পাত্র সোডা মিশিয়ে হুইস্কি, আর মেয়েটি সেরি। সুস্বাস্থ্য কামনা করে, বললেন কর্নেল। আপনি তো একজন লেখক মানুষ, তাই না? ওই একটু আধটু, বিনয়ের সঙ্গে জানালেন রেনর। আমি কিন্তু আপনার সব বই পড়েছি, বলল এডিথ। রেনর তাকালেন তার দিকে, মৃদু হাসলেন। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আপনার সব বই পড়েছে, বললেন কর্নেল। যখন থেকেই শুনেছে আপনি এখানে এসেছেন, তখন থেকেই লাইব্রেরিতে যতগুলো আপনার বই পেয়েছে সব কটি শেষ করেছে পড়ে। আমি মশা এসব রসে থেকে বঞ্চিত। আমিও পড়েছি, তবে খেলার পত্র পত্রিকা আর কিছু জীবনী। আগেই আপনার কাছে এসে আলাপ জমাতাম। শুনলাম আপনার পিসির দুর্ঘটনার কথা, বড়ই মর্মান্তিক। মন-টন খুব ভেঙে গিয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ, মনটা খুব খারাপই হয়ে গিয়েছিল, বেশ নিচু গলায় বললেন রেনর। শিকারে গেছেন কখনো? প্রসঙ্গ পাল্টাতে চাইলেন কর্নেল। ইচ্ছে হলে যে কোনো সময় আমার সঙ্গে যেতে পারেন। খুব ভালো শিকারের জায়গা এটা। সপ্তাহে তো আমার 3 দিন বাঁধা, কখনো বেশিও হয়ে যায়। এডি তো যায়, ভালো শিকারই সে, আমাকেও ছাড়িয়ে যায় মাঝে মধ্যে। এখানে একটু থিতু হয়ে বসার পর মাঝে মধ্যে আমিও যেতে পারি, বললেন রেনর। সত্যি কথা বলতে কি, আমি ওই রকমই সঙ্গী। রেনরের কথা শেষ হওয়ার আগে হঠাৎ রান্নাঘরের দিক থেকে ভেসে এলো এক ভয়ার্ত আর্তনাদ। মিস্টার মিস্টার, আপনি কোথায়? হান্না জানলা থেকে নিচে পড়ে গেছে। সে আবার কি? কর্নেল এমনভাবে চমকে উঠলেন যে হাতের পাত্র থেকে মদ চলকে পড়ে গেল। ব্যাপারটা রেনরের অজানা নয়। তিনি দেখলেন গায়ের একটা ছেলে বুট পরা পায়ে রান্নাঘরের বারান্দা দিয়ে ছুটে আসছে, আর ভয়ার্ত কণ্ঠে বলছে, মিস্টার মিস্টার, শিগগিরই আসুন, হান্না বুড়ি মরে গেছে, চাতালে পড়ে আছে। রেনুর উঠে চকিতে ডাইনিং রুমের দরজা খুলতেই দেখলেন হল ঘরে দাঁড়িয়ে আছে একটা গেঁয়ো ছেলে, গলায় ফাঁস লাগানো একটা লাল মাফলার। মুখ তার ভয়ে পাংশু হয়ে গেছে, ঠেলে বেরিয়ে আসছে যেন চোখ দুটো। রেনুরকে দেখতে পেয়ে আবার সে বলে উঠল, মাস্টার, হান্না বুড়ি মারা গেছে, ওই চাতালে পড়ে গেছে জানলা থেকে, পাশে ব্রাশটাও পড়ে আছে। শুনে রেনর কেমন যেন বিভ্রান্ত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে হল ঘর পেরিয়ে রান্নাঘরের ভেতর দিয়ে বেরিয়ে এলেন চাতালে।
পেছনে পেছনে হতবাক কর্নেল। চাতালে দুমড়ে মুচড়ে পড়ে আছে হান্না মোফাতের দেহ। সজোরে মাথাটা এসে প্রথমে লেগেছে চাতালে, গুরুতর আঘাত। মারা গেছে নিশ্চয়ই। একটু তফাতে দুর্ঘটনার নীরব সাক্ষী সেই ব্রাশটা। সর্বনাশ! খুঁটিয়ে খুঁটিয়ে কর্নেল আর রেনর দেখলেন হান্নাকে। দেখলেন সব সাহায্যের বাইরে চলে গেছে সে। কিভাবে ঘটলো ঘটনাটা? রেনর কয়েক পা পিছিয়ে তাকালো ওপরের জানলার দিকে। ঠিক মাথার উপরেই তেতলার জানলাটা খোলা। তিনি নিজেই খুলেছিলেন। দেখে তো মনে হচ্ছে বোধহয় ওখান থেকেই পড়ে গেছে। রেনরের কণ্ঠে বিষাদ। কর্নেল ও রেনরের সঙ্গে তাকালেন উপরের দিকে। ঠিক বলেছেন, একমত কর্নেল। হ্যাঁ, ওইখান থেকেই। টাল সামলাতে পারেনি মনে হয়। আচ্ছা বোকা তো, জানলার বাইরে গোবরাটে বসে কেউ বাইরেটা পরিষ্কার করে ঝুঁকি নেয়? আমার বাড়িতে তো ওইসব কখনোই হবে না। আচ্ছা মহিলা তো, দুর্ঘটনায় প্রাণ দিয়ে তো বেশ ঝামেলায় ফেলে দিয়ে গেল। ও কথা বলবেন না। সত্যি সত্যিই যেন মর্মাহত রেনর। আমি তো দেখেছি মহিলাটি কত ধীর আর শান্ত ছিল। হ্যাঁ, আমিও তাই ভাবতাম, বললেন কর্নেল। আমারও তাই ধারণা ছিল। এদিকে প্রায় ওকে দেখেছি। অদ্ভুত মহিলা, কেমন যেন ভেতর মুখো। গায়ের কারো সঙ্গে ভালোভাবে মিশতে পারতো না। তবুও এটা একটা মারাত্মক দুর্ঘটনা। সব দিক থেকে খুঁটিয়ে দেখাই ভালো। ফায়ারফিল্ডের স্থানীয় প্রশাসক যারা আছেন তাদের মধ্যে আমিও একজন। কত তাজ্জব ঘটনা যে ঘটতে দেখলাম। কর্নেলের হঠাৎ নজর পড়ল তার মেয়ে এডিথ আর গেও ছেলেটার দিকে। ভয়ে মুখ শুকিয়ে গেছে ওদের। এডিথ, ভেতরে যাও, আদেশের সুরে বললেন কর্নেল। এটা মেয়েদের থাকার জায়গা নয়। সুবোধ মেয়ের মতো এডিথ চলে যেতে কর্নেল আবার তাকালেন রেনরের দিকে। আপনি যেন খুব ঘাবড়ে গেছেন বলে মনে হচ্ছে, সহানুভূতি জানান কর্নেল। অবশ্য স্বাভাবিক। আসুন, মহিলাকে ঢাকা দিয়ে ভেতরে গিয়ে একটু গলাটা ভিজিয়ে নেওয়া যাক, তাতে খানিকটা চাঙ্গা হওয়া যাবে। তারপর না হয় উপরতলায় গিয়ে দেখব ক্ষণ। তাহলে এখানে এই মহল নিয়ে যেসব কানাঘুষা হয় তা দেখছি মিথ্যে নয়। হুইস্কির সঙ্গে সোডা মেশাচ্ছিলেন তখন রেনর। বাড়িটার সঙ্গে দুর্ভাগ্য দেখছি। থামান তো ওসব কথা, ছেদ টেনে দিলেন রেনর। কর্নেল চমকে উঠে তাকালেন রেনরের দিকে। হঠাৎ এমন একটা জবাবে তার তামাটে মুখটা কালো হয়ে গেল। আমি দুঃখিত, এই মুহূর্তে ও কথা বলা আমার ঠিক হয়নি। কিছু মনে করবেন না প্লিজ, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। না না, ঠিক আছে, আমিই দুঃখিত, হাতে ব্র্যান্ডি নিয়ে বললেন রেনর। এই বাড়িটার উপর নাকি কোনো জাদু আছে, ভৌতিক মহল। শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমি তো মশাই ওসব কিছু দেখতে পাচ্ছি না। বাড়িটা দেখে অবধি অনেক ভালো লেগে গিয়েছিল, তাই বেশ আগ্রহ নিয়ে এসেছি এখানে থাকার জন্য। আমি একটু শান্তিতে থাকতে চাই নিজের মতো করে। নিশ্চয়ই, 100 বার, বললেন কর্নেল। কিন্তু যা সব ঘটছে জঘন্য। এসব দেখেই মনে হলো বাড়িটা। বাবা, মেয়ে এডিথ যেন সাবধান করে দিল তাকে। কি? ও হ্যাঁ, ঠিক ঠিক, সামলে নিলেন কর্নেল নিজেকে। তারপর পকেট থেকে রুমাল বের করে নাক ঝাড়তে শুরু করলেন। রুমালটা আবার যথাস্থানে রেখে দিয়ে কর্নেল বললেন, চলুন তাহলে ওপরতলাটা একবার দেখে আসা যাক। হ্যাঁ নিশ্চয়ই, সম্মতি জানালেন রেনর। কর্নেলকে নিয়ে রেনর চলে গেলেন তেতলায়। এডিথ বসে রইল ডাইনিং রুমে। জলের বালতিটা মেঝের সেখানেই পড়ে আছে, রেনর যেখানে রেখে গিয়েছিলেন। ও, পরিষ্কার ব্যাপার, ভালোভাবে চারদিকে দেখে বললেন কর্নেল। হতভাগী জানলার ভেতরের দিকটা পরিষ্কার করে বাইরের দিকে যেতেই এই কাণ্ড ঘটিয়েছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকালেন তিনি। আরে, পোজার এসেছো দেখছি, গলা তুলে ডাকলেন কর্নেল তাকে। পোজার, উপরে উঠে এসো।
জানালায় মুখ বাড়ালেন রেনোর। বেশ হৃষ্টপুষ্ট একটি পুলিশ ঢাকা মৃতদেহের পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে উপরের দিকে। পেছনের দরজার পাঁচিলে ঠেকানো আছে তার সাইকেল। পুলিশের লোকটি উপরে উঠে আসতেই কর্নেল পরিচয় করিয়ে দিলেন তাকে। বললেন, ইনি হলেন মিস্টার রেনর। নিজেই দেখতে পাচ্ছ ব্যাপারটা কি ঘটেছে। জানলাটা পরিষ্কার করতে গিয়ে সামলাতে পারেনি, নিচে পড়ে গেছে। রেনর নীরব, ভাবছে মনে মনে, একেই বলে ভাগ্য। কোথা থেকে আজকে সকালে এই ম্যাজিস্ট্রেট ভদ্রলোক এলেন তার সঙ্গে দেখা করতে। এখন পর্যন্ত যতখানি কাহিনী তিনি লিখে গেছেন, এমন পর্ব একবারও আসেনি। এরপর যখন বসবেন, আবার সেই অদৃশ্য শক্তি কাগজের উপর দিয়ে ছুটিয়ে নিয়ে যাবে তার কলম, যেমনটি করে আসছে আগেও, আর লিখে যাবে তার ভবিষ্যতের গতি প্রবাহ। এবার ডায়নার চিন্তা মাথায় এলো রেনরের। মনটা খিচড়ে গেল। মেয়েটার সম্বন্ধে এখনো তিনি কিছুই জানেন না। কি ধরনের মেয়ে কে জানে। এ ব্যাপারে তো তারও জবানবন্দি নেবে পুলিশ। কি বলতে পারে সে? সে যাই বলুক, অপরাধের কোনো ফাঁস তার গলায় পড়াতে পারবে না। হান্না মোফাজ্জল যে তাকে ভয় দেখিয়ে ঘুষ নিতে চেয়েছিল, কোনো রকমের তা যদি ডায়না জেনেও থাকে আর বলেও থাকে, প্রমাণ কোথায়? হান্নার মৃত্যুর সঙ্গে যে তিনি জড়িত, কোথাও তার কোনো প্রমাণ নেই। তিনি কোনো প্রমাণ রাখেননি। পুলিশ কনস্টেবল পোজার হাতে নোট বই কর্নেলের সঙ্গে এগিয়ে গেলেন জানলার দিকে। দেখতে পাচ্ছ, ভেতরটা পরিষ্কার। কর্নেল বুঝিয়ে দিতে লাগলেন পোজারকে। বাইরের দিকটা পরিষ্কার করতে গিয়েই দুর্ঘটনা। ঠিক স্যার। নোট বইয়ে পেন্সিল দিয়ে লিখতে লাগলো পোজার। লেখা শেষ করে তাকালো রেনরের দিকে। ঘটনাটা ঘটার সময় আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, সকাল থেকেই আমি বাড়িতে, বাইরে যাইনি, বললেন রেনর। 10টা থেকে ডাইনিং রুমে বসে লিখছিলাম। কনস্টেবল লিখে নিল। কতক্ষণ আগে পর্যন্ত ওকে বেঁচে থাকতে দেখেছেন? 9:30 থেকে 10:15টার মধ্যেও দেখেছি, বললেন রেনর। রান্নাঘরে গিয়ে ওর আর ওর ভাইজির সাথে কথাও বলেছি। তখনই আমি ওকে বলেছিলাম জানলাগুলো বড় অপরিষ্কার হয়ে আছে, পরিষ্কার করার জন্য। ও, তাহলে তারপরেই উপরে এসেছিল পরিষ্কার করতে। নোট বইতে লিখতে লিখতে জানতে চাইল, কোনো চিৎকার, আর্তনাদ বা কোনো শব্দ শুনতে পেয়েছিলেন? না, কোনো কিছুই শুনতে পাইনি, জবাব দেন রেনর। চাতালের উপর পড়ে গিয়ে মারা গেছে হান্না। এত বড় একটা দুর্ঘটনা, যদি ওই গেও ছেলেটা চেঁচিয়ে না জানাতো, তাহলে হয়তো এখনো জানতে পারতাম না। ঠিক আছে, সার্জেন্ট অ্যানোস্ট্রুতার আর ডাক্তার ম্যাকটাভিস এসে পড়লেই সব ঠিক হয়ে যাবে, বলল পুলিশ কনস্টেবল। টেলিফোন করে দিয়েছি, এসে পড়বেন। নোট বই বন্ধ করতে করতে বলে চলল সে, ইতোমধ্যে মৃতের ভাইজির সঙ্গে একটু কথা বলা উচিত। বাড়িতেই কোথাও আছে, বললেন রেনর। নিচের বৈঠকখানার ঘরে কিংবা রান্নাঘরে খুঁজে দেখছি, তারপর পাঠিয়ে দিচ্ছি। রেনর জানতেন ওই তলাতেই ডায়না আর হান্নার শোবার ঘর, যদিও মহলে এসে অবধি কখনো দেখেননি তিনি। কনস্টেবল আর কর্নেল ব্ল্যাক নিয়ে নিচে চলে গেল। রেনর পা বাড়ালেন শোবার ঘরগুলোর দিকে। প্রথমটায় ঢুকতেই বুঝতে পারলেন এটা হান্না মোফাতের ঘর। ছোট্ট আর দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। দেয়ালের কোল ঘেঁষে এক কোণে বিছানা, দরজার পাশে পোশাকগুলো ঝুলছে। ঘরের দরজাটা বন্ধ করে রেনর ঢুকলেন পাশের ঘরটায়। এক নজর দেখেই বুঝলেন এটা ডায়নার ঘর, যদিও মেয়েটি ঘরে নেই। খাটের হাতলে ছড়িয়ে পড়ে আছে তার কোট। হান্নার মতোই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো ঘর। বাড়তির মধ্যে দেয়ালে একটা ছোট্ট বইয়ের আলমারি। অস্বাভাবিক কৌতূহল নিয়ে রেনর ঘরে ঢুকে এগিয়ে গেলেন বইয়ের আলমারির দিকে। কৌতূহল, কি ধরনের বই পড়তে ভালোবাসে মেয়েটি। একটা বিষয়ে রেনরের স্থির বিশ্বাস, পড়ার বই দেখলে পাঠকের চরিত্র বোঝা যায়। বইয়ের সেলফে বেশ মোটা মোটা বই দেখে চোখ কোঁচকালেন রেনর। দেখলেন বেশ দুষ্প্রাপ্য সব বই। ভেবে অবাক হলেন তিনি, একটা 20 বছরের মেয়ে এই সব বই পড়ে। স্করন হস্টের সুবিখ্যাত বই অপরাধ বিশ্লেষণ,
ওলমের সেই মহামূল্যবান গ্রন্থ আত্মার নিগ্রহ, পিরস্কির পশুর পশু ধর্ম, ফ্রেজারের পঞ্চদশ শতকের ডাকিনী পুজো। আশ্চর্য! এছাড়াও এই ধরনের আরো বেশ কিছু বই যার নাম রেনর কখনো শোনেনি। নিঃসন্দেহে এই আলমারিটা একটা সম্পদ। এইসব বই কোথা থেকে সংগ্রহ করেছে মেয়েটি? পরে নিশ্চয়ই, না হলে শোবার ঘরেই বা থাকবে কেন? এই মহলে আসার প্রথম রাতে আয়নায় দেখা ডায়নার সেই মুখের ক্ষণিকের প্রতিচ্ছবি রেনরের চোখের সামনে ভেসে ওঠে। আবারও চমকে ওঠেন তিনি। এখন যেন অনুমান করতে পারছেন সেই মুখের রহস্যটা কি ছিল। তখন মনে হয়েছিল মেয়েটি শয়তান, কিন্তু তেমন আমল দেননি তিনি। এখন পরিষ্কার, মনে শয়তানি না থাকলে এইসব বই থেকে কি রস আচ্ছাদন করা যায়? মেয়েটির সম্বন্ধে এতদিন যে কৌতূহল তার জাগেনি, এবার তা বেশ উগ্র হয়ে উঠল। মন স্থির করলেন, এই নিয়ে তিনি মেয়েটির সাথে অবশ্যই আলোচনা করবেন। হান্না মোফা তার নেই, সুতরাং সুযোগের অভাব হবে না। হান্নার নাম মনে আসতেই এক ধাক্কায় রেনোর বাস্তব জগতে ফিরে এলেন। এতক্ষণ যেন ওইদিকে হুঁশই ছিল না তার। নিচে যাওয়া দরকার মনে হতেই ঘর ছেড়ে দ্রুত পায়ে বেরিয়ে এলেন তিনি। চললেন রান্নাঘরের দিকে। দেখলেন রান্নাঘরের টেবিলের পাশে একা দাঁড়িয়ে আছে রায়না। আর সেই এক ঝলক দেখেই বুঝতে পারলেন মেয়েটি মোটেও বিভ্রান্ত নয়। ওরা সবাই বাইরের চাতালে গেছে। পুলিশের সঙ্গে সার্জেন্ট অ্যানস্ট্রোথার, ডাক্তার ম্যাকটাভিস আর কর্নেল ব্ল্যাকনিও গেছেন। রেনর একবার খুঁটিয়ে দেখলেন তাকে। মুখের কোথাও কোনো অস্বাভাবিকতার চিহ্নই নেই। পোজার তোমার জবানবন্দি নিয়েছে নিশ্চয়ই, বললেন তিনি। দিয়েছ? হ্যাঁ। কি বলেছ? নিজেকে কোনো রকমে সামলে রেখে জিজ্ঞেস করলেন রেনর। আমি যেটুকু জানি, ছোট্ট জবাব দিল মেয়েটি। কতটুকু জানো তুমি? কতটুকু জেনেছে জানার জন্য ভেতরে ভেতরে একটা দারুণ ছটফটানি অনুভব করছেন রেনর, কিন্তু মুহূর্তেই সংযত করে নিলেন নিজেকে। আগ্রহ দেখানো ঠিক হবে না। ও কতটুকু জেনেছে এইটুকু যদি জানতে পারতেন রেনর, তাহলে নিজের সম্বন্ধে খানিকটা সজাগ হতে পারতেন। কিন্তু জানেন না, আর জানার সাহসও হলো না। কিছুক্ষণ নীরবে অপেক্ষা করলেন তিনি। যদি মেয়েটি মুখ খোলে, অন্তত পুলিশের কাছে কি বলেছে সেইটুকু যদি বলে। কিন্তু না। টেবিলের কাছ থেকে চুল্লির দিকে এগিয়ে যেতে যেতে শুধু বলল, ডাইনিং রুমে আপনার সিগারেট রেখে এসেছি। রেনর বুঝতে পারলেন কোনো সম্ভাবনাই নেই। মনে মনে খুবই ক্ষেপে উঠলেন তিনি। তারপর পিছনের দিকে দরজা দিয়ে বেরিয়ে গেলেন চাতালে। মনে মনে বললেন, ওখানে গেলেই বসতে পারা যাবে। জবানবন্দিতে যদি তেমন কিছু বলেও থাকে, তাহলে ওদের মধ্যে একটু সন্দেহের আভাস নিশ্চয়ই পাওয়া যাবে। রেনরকে আপ্যায়নের মধ্যে এমন কিছু প্রকাশ পেল না যাতে তার মনে হতে পারে অযথা কোনো সন্দেহের উদ্রেক হয়েছে তাদের মধ্যে। ডক্টর ম্যাকটাভিস তাকে দেখা মাত্রই বন্ধুসূচক ঘাড় নাড়লেন। কর্নেল ব্ল্যাকনেস সার্জেন্টের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন। এই যে, ইনি হলেন মিস্টার রেনর। আর মিস্টার রেনর, ইনি সার্জেন্ট অ্যানেস্ট্রুথার। রেনর দেখেই বুঝলেন এই লাইনে বেশ ঝানু লোক। কেমন আছেন? জিজ্ঞেস করলেন সার্জেন্ট। বলেই উত্তরের অপেক্ষা না করে ফিরে তাকালেন ডাক্তারের দিকে। ডাক্তার ইতোমধ্যে দেহটা সোজা করে ফেলেছিলেন। হ্যাঁ, জানলা থেকেই পড়েছে, আর সঙ্গে সঙ্গেই মারা গেছে, বললেন ডাক্তার। মাথার খুলি ঘাড় ভেঙে গেছে, ডান হাতে বেশ কয়েকটা হাড়ও ভেঙে গেছে। তার উপর থেকে পড়ার ফলে ভেতরটাও বেশ জখম হয়েছে। একে এখন আপনি ভেতরে নিয়ে যেতে পারেন। ডাক্তার তার টুপিটা তুলে নিলেন, বললেন, আমার দেখা হয়ে গেছে। আগামীকাল এসব তদন্ত হবে ক্ষণ, বললেন সার্জেন্ট। কখন হবে আমি তা জানিয়ে দেব। কনস্টেবলের নোটও আমি দেখেছি। ঠিক আছে, আপনাদেরকে আর কষ্ট দেব না, চলি এখন। সত্যি অল্প কয়েকদিন এসেছেন এই মহলে, দুটো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।
কি আর বলবো, ধন্যবাদ, শান্ত কণ্ঠে জবাব দেন রেনোর। সাইকেল নিয়ে কনস্টেবল পোজার অপেক্ষা করছিল বাইরে। রেনোর সদর দরজা পর্যন্ত এগিয়ে দিলেন তাদের। আমিও চলি, কাল আবার দেখা হবে, করমর্দন করে বললেন কর্নেল। রাতের ভোজে একদিন আসছেন কিন্তু, ঠিক তো? আজ রাতেও আসতে পারেন যদি মন চায়, তাতে মনটাও একটু হালকা হবে। আপনার জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা। কেমন? চলি। ধন্যবাদ, বললেন রেনো। এ তো আপনার অসীম কৃপা। তবে এসব ঝামেলা মিটে যাক, তারপর একদিন যাব। এডিথের সঙ্গেও করমর্দন করলেন রেনোর। এডিথ রেনোরের হাতে তার আঙুলের অল্প একটু চাপ রাখল। দুঃখিত, খুব নিচু গলায় বলল এডিথ। রেনোর তার হাতের ওপর একবার নিজের মাথাটা বুলিয়ে নিলেন। মুখ তুলেই দেখলেন খোলা সদর দরজার পথের ভেতর থেকে একজোড়া কৌতুক দৃষ্টি। ম্যাকটাভিসের গাড়িটা চলে যাচ্ছে। রেনোর দেখলেন তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। কি অর্থ ওই দৃষ্টির? দাঁড়িয়ে থাকলেন রেনোর সদর দরজায়। দেখলেন দরজার বাঁকে মিলিয়ে গেল কর্নেল আর তার মেয়ের গাড়ি। তারপর ঢুকে এলেন বাড়ির ভিতর, বন্ধ করে দিলেন দরজাটা। ডাইনিং রুমে ঢুকে চুপচাপ কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলেন রেনোর। এক মাথা চিন্তা। তারপর চুল্লির কাছে এগিয়ে গিয়ে কলিং বেল বাজালেন। বেল বাজতেই ডায়না এলো। সরাসরি রেনোর তাকালেন তার দিকে। কিছুক্ষণ আগে ওর চোখে মুখে যে কৌতুক দৃষ্টি দেখেছিলেন, এখন আর তা নেই। খুব শান্ত আর ধীর। এ কি মারাত্মক দুর্ঘটনা ঘটল ডায়না, বললেন রেনোর। কোনো জবাব দিল না মেয়েটি, যেন বোবা। কোনো কথা বলে না কেন? মেজাজ খিচড়ে উঠল রেনোরের। আমার মনে হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার মনে কোনো রেখাপাতি হয়নি? আমি কোনো নকল পোশাক পরি না। তাহলে পরার মতো সেরকম নকল পোশাক আছে? রেনোরের কণ্ঠে বিদ্রুপ। তাচ্ছিল্যের ভঙ্গিতে মেয়েটি রেনোরের দিকে একবার তাকিয়েই মুখ ফেরালো। দাঁড়াও, চলে যেও না, বেশ নরম সুরে বললেন রেনোর। দেখো, আমার সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে এসব ঘটনায়। কি বলতে গিয়ে হয়তো কি বলে ফেললাম। রাগ করো না, আমি দুঃখিত। আমার কয়েকটা কথা আছে তোমার সঙ্গে। কি কথা, বলুন। তুমি যখন আমায় জিজ্ঞেস করেছিলে কিভাবে ঘটলো, আমি তোমায় সব বলেছিলাম। শুনে তুমি শুধু বললে বুঝেছি। তার মানে কি? কি বুঝেছো? বুঝলাম জানলা থেকে পড়ে গেছে। আশ্চর্য, তা বুঝেও তোমার মনে কোনো দুঃখ হলো না, কষ্ট বোধ করলে না? মেয়েটি মুহূর্তকাল অপলক তাকিয়ে রইল রেনোরের দিকে। তারপর বলল, হ্যাঁ, কষ্ট পেয়েছিলাম। ওপরের ঘরে গিয়ে দেখেছি, যে ঘর থেকে পড়ে গিয়েছিল। রেনোরের বুকটা সেকেন্ডের জন্য উত্তাল হয়ে উঠল। তার মানে কি বলতে চাইছো? মানে, দেখলাম 20 বছরের মধ্যে এই প্রথম পিসি অন্য একটা বালতি নিয়ে জানলা সাফ করতে গিয়েছিল। নির্বাকভাবে কথাগুলো বলেই পেছন দিক থেকে দরজা বন্ধ করে চলে গেল ডায়না। নড়াচড়া করার মতো শক্তিও যেন হারিয়ে ফেলেছেন রেনোর। বিবর্ণ হয়ে গেছে মুখ। বুঝতে পারছেন কেমন ভাবে তিনি যেন দারুণ উত্তেজিত হয়ে উঠেছেন। আগুন ভরা চোখ নিয়ে তিনি ডায়নার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। মেয়েটি তাহলে সব জেনে ফেলেছে। বালতির কথা যখন বলল, তখন তো আর কোনো কথাই নেই। ও প্রসঙ্গ যদি না তুলতো তাহলে বোঝা যেত কিছুই বুঝতে পারেনি। কিন্তু ও যে জানতে পেরেছে তা নিশ্চিতভাবে প্রমাণ করে গেল। আচ্ছা, পুলিশকে জবানবন্দি দেওয়ার সময় মেয়েটা বালতির কথা বলেছে কি? মনে প্রশ্নটা জাগতেই ভয় ভয় ভাবটা রেনোরের মধ্যে বেশ শিরশিরিয়ে উঠল। যদি বলে দিয়ে থাকে, কি প্রমাণিত হবে তা দিয়ে? কিচ্ছু না, কোনো কিছুই এটা দিয়ে প্রমাণ করতে পারবে না। প্রত্যেকটা বালতিই ভালো, প্রায় নতুন। কিন্তু 20 বছর ধরে ধোয়া মোছা করার জন্য যে বালতিটা ব্যবহার করতো মহিলা, আজ সেটা ভুল করলো কিভাবে?
তার বিরুদ্ধে অভিযোগ আসার এটা একটা মোক্ষম সূত্র। ভাবতেই শিউরে উঠলেন রেনর। আবার নিজেকে ঠিক করে নেয়ার জন্য চেষ্টা করলেন তিনি। আতঙ্কের স্রোতে এমনভাবে নিজেকে ভাসিয়ে দিলে চলবে না, ধৈর্য ধরতে হবে। গতি প্রকৃতি দেখে সেই মতে কাজ করতে হবে। তাকের দিকে এগিয়ে গেলেন। মনটাকে একটু চাঙা করে নেওয়া দরকার। মদ প্রায় ছুঁয়েই দেখতেন না রেনর। ইদানিং যেন না হলে আর চলছেই না। কাপা কাপা আঙুলে ব্র্যান্ডের শিশিটা নিয়ে সোজা ঢেলে দিলেন গলায়, কোনো কিছু না মিশিয়েই। ঘুরে এলো মাথায় আবার সেই বালতির চিন্তা। মেয়েটা নিশ্চয়ই সন্দেহ করেছে, কিন্তু কেমন করে প্রমাণ করবে? হান্না মোফাতকে খুন করতে সে দেখেনি, কেউই দেখেনি। কেবল তার বিরুদ্ধে দাঁড় করাতে পারে পারিপার্শ্বিক প্রমাণ। ওই বালতি, ও টিকবে কি? আচ্ছা, মহিলার সেই ঘুষ চাওয়ার ব্যাপারটা কি মেয়েটা জানে? পুলিশকে কি বলে দিয়েছে তার জন্য আমি তাকে খুন করতে পারি? আর পুলিশ কি সেটা বিশ্বাস করবে? কিন্তু প্রমাণ? পুলিশকে যদি সব কথা বলে দিয়ে থাকে, তাই না? আবার আতঙ্কে যেন রেনরের বুক চেপে ধরতে লাগলো। কিন্তু না, ঘাবড়ে গেলে চলবে না। যেভাবেই হোক ঘটনা মোকাবেলা করবেন তিনি। করতেই হবে তাকে। এক পাত্র মদ আবার গলায় ঢেলে ঘুরে দাঁড়াতেই দরজায় টোকা পড়ল। ঢুকলো ডায়না, হাতে খাবারের থালা। রেনর আর চোখে দেখলেন। থালা সাজাবার সময় ডায়নার চোখের দৃষ্টিটা যেন কিরকম। কি হলো? জিজ্ঞেস করলো ডায়না। শরীর ভালো নয়? নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবে কথা বলার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন রেনর। ভালো, কেন? চেষ্টা করেও গলার স্বর শ্রুতিমধুর করতে পারলেন না তিনি। না, ভালো নয়। কিভাবে ভালো থাকবো? সকালে যা ঘটলো, তারপর তোমার এই ব্যবহার, কিভাবে আমাকে ভালো রাখবে? তোমাকে দেখে কেউই ভাবতে পারবে না যে তোমার পিসির অপমৃত্যু ঘটেছে সকালবেলা। আপনি যদি চান আমাকে চোখের জলে বান ডাকতে, ওসব আমাকে দিয়ে হবে না। আমিও তো কাঁদুনে নই, বলল ডায়না। আমি জানি তুমি কাঁদুনে মেয়ে নও। দারুণ যেন উত্তেজিত হয়ে উঠলেন রেনর। আমি চাইও না তুমি কেঁদে ভাসাও। আমি জানতে চাই, তুমি এই মন্তব্য কেন করলে যে তোমার বেশি ভুল বালতি নিয়ে জানলা সাফ করতে গিয়েছিল? ডায়না এবার সরাসরি তাকালো তার দিকে। রেনর ঠিক বুঝতে পারলেন না দৃষ্টিটা সন্দেহের না বিস্ময়ের। তারপর হেসে উঠল মেয়েটি। এই কথাটাই যদি আপনার উদ্বেগের কারণ হয়, সত্যি আমার অবাক লাগছে। ধোয়া মোছার জন্য 20 বছর ধরে যে বালতি বেশি ব্যবহার করে আসছেন, আজ সকালে কিভাবে ভুল করে তিনি অন্য বালতি নিয়ে গিয়েছিলেন, বলল ডায়না। সেই একই বালতি তাকে আজকেও নিয়ে যেতে হবে, এটাই বলতে চাও? খোদ খোদ করে উঠলেন রেনর। না, তার কোনো মানে নেই। তাহলে তাহলে ও নিয়ে তুমি এত ঘ্যানর ঘ্যানর করছো কেন? আমি কই? আমি তো ঘ্যানর ঘ্যানর করিনি। আপনি বরং এই ভুল বালতির এই ভুল বালতির কথা কি পুলিশকে বলেছো? সরাসরি জিজ্ঞেস করলেন রেনর। না, মোটেই না। ও কথা পুলিশকে বলতে যাব কেন, বলল মেয়েটি। ও, মুহূর্তেই হঠাৎ তার সব বোঝা যেন হালকা হয়ে গেল। টান টান হয়েছিল যতগুলো পেশি সব যেন আলগা হয়ে গেল। পাছে এই মুখের স্বস্তি ভাবটা ফুটে ওঠে ডায়নার চোখে, তাই সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে চুল্লির কয়লাগুলোর দিকে তাকালেন তিনি। নতুন বন্দোবস্ত তো এরপর একটা করতে হবে, তবে এই মুহূর্তে ওসব নিয়ে আর কথা বলার সময় নেই, বললেন রেনর। আমার ইচ্ছে তুমি এখানেই থাকো, আর তোমার পিসির দায়িত্বটা তুমিই নাও। তার জন্য সুযোগ সুবিধা অবশ্যই তুমি পাবে। এবারের যা কিছু সবই তোমার জিম্মায় থাকবে। রাজি আছো? রেনরের দিকে অপলক দৃষ্টি ডায়নার। হ্যাঁ, আমি থাকতেই চাই। খুব ভালো কথা।
রেনর যেন উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। রেনর যেন নিশ্চিন্ত হলেন। পার্থা হান্নার মৃত্যু নিয়ে যেসব রহস্য হয়েছে, ডায়না তার কিছুই জানে না। সুতরাং এরপর আর ওর দিক থেকে ভয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি বাড়তি সুযোগ সুবিধা বলতে লোকজনের কথা বলছেন? এখনই তো মহলের সবকটা ঘর খোলার দরকার হচ্ছে না। যা আছে ওইটুকু আমিই দেখাশোনা করতে পারবো। সেটা তো ভালো কথা, বললেন রেনর। এখানে একগাদা চাকর বাকরের ক্যাচর ম্যাচর আমার ভালো লাগে না। আমারও, বলল ডায়না। প্রাতরাশ শেষ করে হাতের ছড়িগাছা তুলে নিয়ে রেনর বেড়াতে বের হলেন। মহলে এসে অবধি একদিনের জন্য বাইরে বের হননি তিনি। শরীরটার জন্য হলেও একটু হাঁটাচলা করারও দরকার আছে। তাছাড়া যে দুর্বিষহ আতঙ্ক তাকে পেয়ে বসেছে, তার থেকে মুক্তি পেতে হলে ফাঁকা জায়গায় একটু বেরিয়ে আসাই ভালো। অন্তত মনটা প্রশান্ত হবে। টার্নের উল্টে দিকে নির্জন প্রান্তের দিকে হাঁটতে শুরু করলেন তিনি। হেমন্তের ধূসর বিকেল, নিস্তব্ধ, শান্ত ধুধু প্রান্তর। হঠাৎ করে ডেকে ওঠা দু চারটে পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই। একেবারে থমথমে। নিঝুম প্রান্তর পথ চলে গেছে দূরের চেভিস্ট পাহাড়ে। খুবই শান্ত পরিবেশ। মন্থর পায়ে দেখতে দেখতে চলেছেন রেনর। শান্ত এই প্রকৃতির প্রশান্তিতে একটু শান্তি পেতে, অশান্ত মনটাকে শান্ত করতেই তিনি বাইরে বেরিয়েছিলেন। অথচ মহল থেকে বেরিয়ে অবধি ঘুরে ফিরে বারবার তার মনে আসতে শুরু করলো মহলের সেই বিভীষিকা। আচ্ছন্ন করতে শুরু করলো তার মনকে। আচ্ছা, এটা কি সম্ভব? এই ক্লাইভ রেনর, লেখক হিসেবে চারদিকে যার এত সুনাম, সে একজন খুনি। তাও একটা নয়, দুটো মহিলাকে খুন করেছেন তিনি। কেউ কি এই মুহূর্তে তাকে দেখে বিশ্বাস করবে? কিন্তু এটাই তো সত্যি, অস্বীকার করার নেই। নিজের হাতেই, হ্যাঁ, সজ্ঞানে নিজের হাতেই তিনি দুটো মহিলাকে এত অল্প দিনের মধ্যে খুন করে ফেললেন, তাও আবার কৌশলে। চিন্তাটা আসতেই যেন অস্থির হয়ে উঠলেন রেনর। মাত্র 15 দিন আগেও আর 5জন মানুষের মতো তিনিও তো ছিলেন নিরীহ সাধারণ মানুষ। লোকে সম্মান করত, ভালোবাসত। কোনো বন্ধুর বাড়িতে গেলে আদর যত্ন পেত। আচ্ছা, এখন যদি তারা জানতে পারে যে আসলে আমি একটা খুনি, শয়তান, তারা কি আমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে না? আর কি কোনো সম্পর্ক রাখবে আমার সঙ্গে? সেই মধুর ভালোবাসার সম্পর্ক? অবশ্যই না। এই ক্লাইভ রেনর কি সেই ক্লাইভ রেনর? না, এখনকার এই রেনরের স্রষ্টা তিনি নিজেই, যার উপযুক্ত স্থান হচ্ছে ফাঁসির মঞ্চ। দ্রুত পা চালালেন রেনর। এই মুহূর্তে ওইসব কথা আদৌ ভাববেন না তিনি। মন থেকে সব এই মুহূর্তে ঝেড়ে ফেলে দিতে চান তিনি। কিন্তু মহল থেকে বের হওয়ার পর থেকেই ছায়ার মতো এমনভাবে চিন্তা অনুসরণ করে চলেছে তাকে, যে কোনো মুহূর্তে চেষ্টা করেও তিনি সরাতে পারছেন না। পারছেন না নিজেকে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক রাখতে। শেষ পর্যন্ত আর পারলেন না নিজেকে সামলে রাখতে। মুখ ফেরালেন মহলের দিকে। ফিরে যাবেন মহলে। দ্রুত পা চালাতে লাগলেন তিনি। শেষের দিকে প্রায় যেন দৌড়ে এসে ঢুকলেন মহলে। চোখে মুখে অবসাদ। দেখলেই মনে হবে কোনো কিছুর সঙ্গে লড়াই করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। টুপি আর ছড়িটা যথাস্থানে রেখে ঢুকলেন ড্রয়িং রুমে। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা তখন। চুল্লি থেকে আগুনের শিখা চারপাশের দেয়ালে কালো ছায়ার মতো নেচে চলেছে। চুল্লির কাছে আরাম কেদারাটা টেনে নিয়ে পা দুটো টান টান করে বসলেন তিনি। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন চুল্লির গনগনে কয়লার দিকে। বসার পর থেকেই আস্তে আস্তে সব ভয় আতঙ্ক যেন মিলিয়ে যেতে শুরু করলো তার মন থেকে। কে যেন বুলিয়ে দিতে শুরু করলো মিষ্টি একটা জাদুর হাত। শান্তি, আহ কি শান্তি! খুব শান্ত হয়ে আসছে মনটা। আস্তে আস্তে মন থেকে নিজেকে নিয়ে এত উদ্বেগগুলো সব মিলিয়ে যাচ্ছে। একেবারে আবার স্বাভাবিক হয়ে উঠলেন তিনি। অপরাধ? কোন অপরাধ? কিসের অপরাধ? না, কোনো অপরাধী তিনি অপরাধী নন। এই উত্তপ্ত ঘর, নিস্তব্ধ এই মহল মুহূর্তেই তার মন থেকে সব কিছু ঝেড়ে ফেলে দিল। মনে হলো রেনরের এই মহল তাকে যেন একটা নিরাপদ কক্ষপটে আশ্রয় দিল। ভাবতে চেষ্টা করেন রেনর,
কেমন করে এটা সম্ভব? নিস্তব্ধ প্রান্তর তাকে এত ভীত করে তুলেছিল কেন? কেন তার মনকে বিষাদে ভরিয়ে দিচ্ছিল? আর আর মহলে ঢোকার পরেই অনুভব করতে শুরু করলেন এমন শান্তি, এমন নিরাপত্তা। সেই সময় বোধহয় নির্মম সত্যটাই ভেসে উঠেছিল রেনরের মনে। বোধহয় মনের গভীরে এই চিন্তাটা ডালপালা মেলতে শুরু করে দিয়েছিল যে মহলটা শুনে এসেছেন তিনি, একদম ভালো না, খুনি মহল। পুরনো ওই মহলের প্রতিটি পাথর বোধহয় যোগায় খুনের উত্তেজনা, আর ফিসফিস করে বলে, এতে কোনো অপরাধ নেই, এটাই জীবন। যদি রেনরের মনে অপরাধ বোধ জেগেও থাকে, তবে তা ক্ষণিকের জন্য। আবার মিলিয়ে গিয়েছিল সেটা। এখন আর ওইসব কোনো চিন্তাই তার মাথায় নেই। নিজের বাড়িতে যেন নিশ্চিন্ত মনে আছেন এখন তিনি। সিগারেট ধরিয়ে আরাম কেদারা ছেড়ে উঠে পায়ে পায়ে এবার তিনি এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। কিন্তু রান্নাঘরের দরজাটা একটু খুলেই থমকে গেলেন রেনর। দেখলেন ঘরে ডায়নার মুখোমুখি বসে বব ফরগাস। ডায়নাকে ভালোবাসে সে। রেনরকে দেখেই ভ্যাবাচাকা খেয়ে উঠে দাঁড়ালো ছোকরা বব। তার খুব ভয় হলো রেনর এখনই না তাকে দূর দূর করে ওঠেন। তুমি বসো বব, ধীর গলায় বলল মেয়েটি। ডায়না, তোমার সঙ্গে কথা আছে। বেশ রুক্ষ শোনালো রেনরের কণ্ঠ। মুখ ঘুরিয়ে রেনর ফিরে এলেন ডাইনিং রুমে। কয়েক মিনিট পরেই এলো ডায়না। বলুন। দুর্ধর্ষ এক পাগলের ক্রোধ যেন পেয়ে বসলো রেনরকে। আমি চাই না ওই ছেলেটা এদিকে ঘুরঘুর করুক। বেশ গম্ভীর রেনর। মেয়েটার চোখ দুটো বড় বড় হয়ে উঠল। এটা আপনার বাড়ি, আপনি যদি ওকে আসতে নিষেধ করেন আমি বারণ করে দেব। তবে বব যদি যায় আমিও চলে যাব। সক্রেস ব্যাংকের দরজা আমার জন্য সবসময় খোলা আছে। আসলে ও আজ এই কথাই বলতে এসেছিল এখানে। কোনো রকমে নিজেকে সামলে রাখলেন রেনর। এই বাড়ি ছেড়ে চলে যেতে চাও কেন? বাড়িটাতে যারা থাকে তাদের ভাগ্যে কি ঘটেছে তা দেখেই একটু ভয় হচ্ছে, শান্তভাবে বলল মেয়েটি। তার উপর আপনাকেও আর স্বাভাবিক বলে মনে হচ্ছে না। ধক করে জ্বলে উঠল রেনরের চোখ। ফরগাসের প্রতি তীব্র ঘৃণা। দরজা দিয়ে প্রায় দৌড়ে ফরগাসের দিকে বেরিয়ে যেতে গিয়ে বাধা পেলেন দরজায়। দুহাত ছড়িয়ে পথ আগলে দাঁড়ালো ডায়না। না, ওরকম কিছুই করতে পারবেন না আপনি, ফোঁস করে উঠল ডায়না। অশ্রব্য গালিগালাজ যেন আপনা থেকেই বেরিয়ে এলো রেনরের মুখ দিয়ে। তাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও নিজে যখন পারলেন না, দুহাতে তার গলাটা ধরে ঝাঁকুনি দিতে শুরু করলেন। বব, চিৎকার করে উঠল ডায়না। সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে ছুটে এলো ফরগাস। রেনর অনুভব করলেন একটা শক্ত সমর্থ হাত যেন সারাশির মতো চেপে বসলো তার কাঁধে। মুখের ওপর একটা ক্রুদ্ধ গর্জন যেন গড়গড় করে উঠল। মেয়েটার গলার শক্ত মুঠিটা তার আলগা হয়ে গেল। তার থুতনিতে এসে আঘাত হানলো একটা কঠিন মুঠো। ছিটকে পড়লেন প্রায় চুল্লির কাছে গিয়ে।